হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে কিছু বাছাই করা প্রশ্ন রয়েছে যেগুলি সমস্ত আপকামিং এক্সামের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? অপশন হিমাটোফোবিয়া, নাকি অ্যাক্রোফোবিয়া, নাকি ক্লস্ট্রোফোবিয়া, নাকি নিকটোফোবিয়া। আরো একবার বলছি অপশনগুলো, হিমাটোফোবিয়া, নাকি অ্যাক্রোফোবিয়া, নাকি ক্লস্ট্রোফোবিয়া, নাকি নিকটোফোবিয়া। পারবি? উচ্চতাজনিত ভয়কে বলা হবে অ্যাক্রোফোবিয়া। আচ্ছা, হিমাটোফোবিয়া কি? না, হিমো কথাটার মানে কি? রক্ত। দেখবি অনেকে রক্ত দেখলেই ভয় পায়, তাকে বলতে পারি কিন্তু তার মধ্যে হিমাটোফোবিয়া আছে। ফোবিয়া মানেই কি? ভয়, একটা মেন্টাল ডিসঅর্ডারস। আচ্ছা, ক্লস্ট্রোফোবিয়া কি? ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে তোর যে বদ্ধ জায়গায় থাকতে পারবে নি, ছোট বদ্ধ জায়গায় থাকলে অস্বস্তি লাগবে, সেটাকে বলা হবে ক্লস্ট্রোফোবিয়া। আচ্ছা, নিকটোফোবিয়া কি? অন্ধকারজনিত ভয়। দেখবি অনেকে দেখবি অন্ধকারকে ভয় পায়, তখন বলতে পারি কিন্তু তার মধ্যে কি? নিকটোফোবিয়াটা আছে। আচ্ছা, আরো কিছু জেনে নি, নেক্রোফোবিয়া। আচ্ছা, মাথায় রাখবি নেক্রো মানে শবদেহ বা মৃত ব্যক্তি। দেখবি অনেকে মৃতদেহ বা মরাকে দেখলে দেখবি অনেকের ভয় লাগে, তখন কিন্তু তাকে বলতে পারি তার মধ্যে নেক্রোফোবিয়া আছে। আর কি? প্যাসমোফোবিয়া, অনেকে দেখবি ভূতের ভয় পায়, তখন তার মধ্যে কি আছে বলবো? প্যাসমোফোবিয়া। তাহলে প্যাসমোফোবিয়া মানে কি? ভূত সংক্রান্ত ভয়। নেক্রোফোবিয়া মানে কি? মৃতদেহ সংক্রান্ত ভয়। আর একটা গ্যামোফোবিয়া। গ্যামোফোবিয়া কি? গ্যামোস মানে কিন্তু ম্যারেজ বা বিবাহ, অর্থাৎ বিবাহ সংক্রান্ত বা স্থায়ী সম্পর্ক সংক্রান্ত যে ভয়টা, তাকে বলা হবে গ্যামোফোবিয়া। কারো আছে? ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে কত নম্বর আর্টিকেলে? ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে কততম আর্টিকেলে? আর্টিকেল 19 থেকে 22, নাকি আর্টিকেল 14 থেকে 18, নাকি আর্টিকেল 16 থেকে 19, নাকি আর্টিকেল 12 থেকে 18? পারবি? 19 থেকে 22 এর মধ্যে কিন্তু রয়েছে কি তোর স্বাধীনতার অধিকার। আর 14 থেকে 18 কি রয়েছে? সাম্যের অধিকার বা সবাই সমান, সেটা হচ্ছে 14 থেকে 18। আর 19 থেকে 22 এর মধ্যে কি রয়েছে? স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতার অধিকারগুলো কার মধ্যে পড়ে? না, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর ঘরে পড়ে। আচ্ছা, 19 নম্বর আর্টিকেলে কি? না, 6 প্রকার স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। তাহলে 19 নম্বর আর্টিকেলে কয় প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে? 6 প্রকার। কি কি? না, 19(1) বা 19(a) ভাবে বলা যেতে পারে। ওখানে বলা হয়েছে যে বাক স্বাধীনতার অধিকার, অর্থাৎ আমি আমার স্বাধীন যে চিন্তাধারা সেটা আমি প্রকাশ করতে পারি, সেটা বলা হয়েছে 19(1)-এ। 19(1)-এ 6টা বলেছি, 19(1)-এ তাহলে কি বলা হয়েছে? বাক স্বাধীনতার অধিকার। 19(2)-তে কি বলা হয়েছে? না, আমি যে কোনো স্থানে শান্তিপূর্ণ এবং নিরস্তভাবে কিন্তু সমবেত বা সম্মেলন করতে পারি। তার জন্য দুটো জিনিস মাথায় রাখতে হবে, কি? শান্তিপূর্ণ হতে হবে, কোনো ভায়োলেন্ট হওয়া চলবে না, ঠিক আছে? আর কি তোর একটা হচ্ছে নিরস্তভাবে, কোনো অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু না। এই যে কলকাতায় যে চাকরিহারা বা চাকরির জন্য যারা বসে আছে, তারা কিন্তু তাদের সংবিধানের মৌলিক অধিকার, তারা কিন্তু 19(2) নম্বর আর্টিকেল অনুযায়ী তারা বসে আছে শান্তিপূর্ণভাবে, কোনো কিন্তু অশান্তি সৃষ্টি করছে না, আর তারা কিন্তু কেউ অস্ত্র শস্ত্র নিয়ে নেই। তাহলে নয়তো পারতো সরকার বা পুলিশ তুলে দিতে পারতো, কিন্তু এটা সংবিধান বহির্ভূত যদি তুলে দেয়। বলো, 19(1)-এ বলা হয়েছে বাক স্বাধীনতার অধিকার। 19(2)-তে কি বলা হয়েছে? না, আমি তোর শান্তিপূর্ণ এবং নিরস্তভাবে কিন্তু যেখানে খুশি সমবেত বা সম্মেলন করতে পারি। আচ্ছা, 19(3)-তে কি বলা হয়েছে? যে কোনো আমি আমার পছন্দ মতো সভা সমিতি করতে পারি। আমার ABC পার্টিকে ভালো লাগছে না, XYZ পার্টিকে ভালো লাগছে, আমি কিন্তু ওই পার্টি করতে পারি, অর্থাৎ আমি যে কোনো সভা বা সমিতি কিন্তু করতে পারি। আচ্ছা, 19(4)-এ কি বলা হয়েছে? না, আমি ভারতের যে কোনো স্থানে যেতে পারি। ভারতের আমি যে কোনো স্থানে যেতে পারি, এটা আমাকে এই অধিকারটা সংবিধান দিয়েছে, আমি ভারতে যে কোনো স্থানে যেতে পারি। তাহলে কি 19(4)-এ বলা হয়েছে আমি যে কোনো স্থানে যেতে পারি। আচ্ছা, 19(5)-এ কি বলা হয়েছে? আমি যে কোনো স্থানে গিয়ে আমি বসবাস করতে পারি। সাপোজ আমি ধর হিন্দুর ছেলে, আমি যদি চাই যে একটা মুসলিম পাড়াতে গিয়ে আমি বসবাস করব, আমি কিন্তু বসবাস করতে পারি। যদি মুসলিম কমিউনিটির মানুষরা বলে যে আমাকে বসবাস করতে দেবে না, সেটা কিন্তু সংবিধান বহির্ভূত, কারণ লেখাই আছে আমি ভারতের যে কোনো প্রান্তে যেতে পারি এবং যে কোনো স্থানে বসবাস করতে পারি। আর 6 নম্বর 19(6)-এ কি বলা হয়েছে?
না তোর আমি যে কোনো পেশা অবলম্বন করতে পারি। তাহলে ওই 19 নম্বর আর্টিকেলে 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে। একবার বলেছি শুনলে, প্রথমে বলা হয়েছে বাক স্বাধীনতার অধিকার বা স্বাধীন মত প্রকাশের অধিকার, 2 বলা হয়েছে শান্তিপূর্ণ এবং নিরস্তভাবে সমবেত বা সম্মেলন হওয়ার একটা অধিকার, 3 বলা হয়েছে সভা এবং সমিতি গঠন করার অধিকার, আচ্ছা 4 বলা হয়েছে আমি ভারতের যে কোনো স্থানে যেতে পারি, 5 বলা হয়েছে আমি ভারতের যে কোনো স্থানে গিয়ে বসবাস করতে পারি, আর 6 কি বলা হয়েছে না আমি তোর কি বললাম রে 6তে পেশা আমি যে কোনো কিন্তু পেশা অবলম্বন করতে পারি। তাহলে 19 নম্বর আর্টিকেলটা পুরো ক্লিয়ার হয়েছে। এটা হয়ে গেছে মানে যে কোনো দলকে আমি হ্যাঁ বলেছি, বললাম তো 3 নম্বর সভা সমিতি করতে পারি বলেছি, 19 3 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আচ্ছা 19 নম্বর পুরো হলো। 20 নম্বর আর্টিকেলে 3টে মেন জিনিসকে বলেছে। কি মেন জিনিস না 20 বলা হয়েছে আমি যে সময়ে কোনো অপরাধ করছি তার জন্য যে অপরাধ যে শাস্তিটা বরাদ্দ করা আছে সেই সময় আমাকে তখন কিন্তু সেটাই দিতে হবে। অর্থাৎ আমি ধর কোনো অপরাধ করলুম কিন্তু কোনো কিছু কাজ বাজ হলো না, 5 বছর ধরে আমি ফালতুই জেলের পড়ে রইলাম, দিয়ে সেই সময় হয়তো অন্য কোনো নতুন শাস্তি সংযোজিত হলো, সেই শাস্তিটা দিল হলে হবে না। আমি 5 বছর আগে যে অপরাধটা করেছি তার জন্য যে ধার্য করা রয়েছে শাস্তি সেটা আমাকে দিতে হবে। এটা কোন নম্বর আর্টিকেল বলা হয়েছে 20A। আচ্ছা 20B কি বলা হয়েছে একটি অপরাধের জন্য বা একটি অপরাধের জন্য কিন্তু 2টি শাস্তি দেওয়া যাবে না, একটি অপরাধের জন্য একটি শাস্তি দিতে হবে। আচ্ছা 22 হলো। 23 কি বলা হচ্ছে না কাউকে সাক্ষ্য প্রমাণের জন্য জোর করা চলবে না যে তুমি সাক্ষী দাও, এটা কিন্তু চলবে না। তাহলে 23 কি কি পেলাম, এক হচ্ছে যে সময় অপরাধ হচ্ছে সেই সময়েরই শাস্তি দিতে হবে, 2 কি বলা হয়েছে কাউকে সাক্ষ্য প্রমাণের জন্য কিন্তু জোর করা চলবে না, আর না 2 ভুল বললাম 22 কি বলা হয়েছে যে তোর একই অপরাধের জন্য যে শাস্তিটা রয়েছে একটাই শাস্তি দিতে হবে, আর 23 কি বলা হয়েছে না তোর কি বললাম সাক্ষ্য প্রমাণের জন্য জোর করা চলবে না। আচ্ছা 21 এ নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি না 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদেরকে কিন্তু বাধ্যতামূলক স্কুলে পাঠাতে হবে। আর 22 কি বলা হয়েছে না যে কোনো সময় বা যে কোনো ব্যক্তিকে হুটহাট কোনো কারণে যে পুলিশ অ্যারেস্ট করে নিল এটা করতে পারবে না, বিনা কারণে গ্রেফতার করতে পারবে না। এটা কত নম্বর আর্টিকেল বলা হয়েছে 22 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। হলো। আচ্ছা আবার দেখবি ধর আমাকে ধর পুলিশে অ্যারেস্ট করতে এসেছে, আমার কিন্তু রাইটস আছে যে আপনি আমাকে কিসের জন্য অ্যারেস্ট করতে এসেছেন সেটা জিজ্ঞেস করার আমার অধিকার আছে। কত নম্বর আর্টিকেলে সেটা বলা আছে 22 নম্বর আর্টিকেল। তাহলে 19 নম্বর আর্টিকেলে কি পড়লাম ওই 6টা স্বাধীনতার অধিকার, 20 নম্বর আর্টিকেলে ওই 3টে অ্যারেস্টের বিষয়গুলো শাস্তির বিষয়গুলো, 21 কি পড়লাম ওই বিদ্যালয়ে পাঠাতে হবে শিক্ষা সংক্রান্ত, আর 22 হচ্ছে আমাকে কিন্তু হুটহাট কারণে গ্রেফতার করতে পারবে না। হলো। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ গণহত্যা বা হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেছিল? অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা হচ্ছে এর জন্য কিন্তু অনেকে উপাধি ত্যাগ করেছিল এবং অনেকে কিন্তু সদস্য পদ ত্যাগ করেছিল। সেরকম একটা প্রশ্ন রয়েছে যে ভাইসরয়ের এক্সিকিউটিভ বা তোর কার্যনির্বাহী যে পরিষদ বা কাউন্সিল ছিল সেখান থেকে একজন ব্যক্তি কিন্তু পদত্যাগ করেছিল, তার নাম কি? অপশন বলছে মহাত্মা গান্ধী, নাকি সৈফুদ্দিন কিচলু, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি শঙ্করন নায়ার। পারবি? শঙ্করন নায়ার কিন্তু সেই সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড জেমস ফোর্ড। তার কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিল থেকে সে কিন্তু পদত্যাগ করেছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল? নাইট উপাধি ত্যাগ করেছিল। আর মহাত্মা গান্ধী কি করেছিল? কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিল। কাইজার ই হিন্দ উপাধিটা কখন দেওয়া হয়েছিল না যখন সে তো দক্ষিণ আফ্রিকায় ল নিয়ে পড়তে গিয়েছিল, তখন কি না ব্রিটিশ সেনাবাহিনী সেবা শুশ্রূষা করবার জন্য ব্রিটিশ সরকার কিন্তু তাকে কাইজার ই হিন্দ উপাধিটা দিয়েছিল। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্মমতাটা দেখে কিন্তু সে কি তার এই ইয়েটা কিন্তু ত্যাগ করে দিয়েছিল। আচ্ছা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা মেইনলি কিসের জন্য হয়েছিল না রাওলাট আইনের দ্বারা সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল তারা ব্রিটিশরা কি করলো এই দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়েছিল এবং তাদের দুজনকে অ্যারেস্ট মানে গ্রেপ্তার থেকে
আনার জন্য বা তাদেরকে জেল থেকে বের করে আনার জন্য কিন্তু পাঞ্জাবের লোকেরা কিন্তু একত্রিত হয়েছিল কোথায়? জালিয়ানবাগ প্রাঙ্গণ, যেখানে 1919 সালে 13 এপ্রিল কিন্তু জেনারেল ডায়ারের নির্দেশে বা আদেশে কিন্তু সেই জনসাধারণের উপর কিন্তু গুলি চালানো হয়, যেটাই হচ্ছে জালিয়ানবাগ হত্যাকাণ্ড। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্য ছিল না? অপশন কি? না এভি আলেকজান্ডার, নাকি স্ট্যাফোর্ড ক্রিপস, নাকি পেথিক লরেন্স, নাকি জন সাইমন? পারবি? জন সাইমন। আচ্ছা, আগে বল যে ক্যাবিনেট মিশন কেন এসেছিল? না সংবিধান রচনার কাজের জন্য এসেছিল, তাই তো? আচ্ছা, কত সালে এসেছিল? 1946 সালে এসেছিল। তিনজন ব্যক্তি কে কে এসেছিল? এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস, আর একজন কে? পেথিক লরেন্স। সে কি তিনজনের মধ্যে হেড কে ছিল? ওই পেথিক লরেন্স কিন্তু হেড ছিল। আচ্ছা, সাইমন কমিশনটা কি? সংবিধান সংশোধনের জন্য কিন্তু করা হয়েছিল, হলো? আচ্ছা, আর স্ট্যাফোর্ড ক্রিপস কততে এসেছিল? স্ট্যাফোর্ড ক্রিপস বা ক্রিপস মিশন 1942 সালে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোন ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়? নিচের কোন ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়? অপশন বলছে ফলিক অ্যাসিড, নাকি থিয়ামিন, নাকি রাইবোফ্লাভিন, নাকি অ্যাসকর্বিক অ্যাসিড? বল। আচ্ছা, অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন সি। আচ্ছা, তাহলে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 এর নিয়াসিন। ভিটামিন বি5 এর প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর পাইরোডক্সিন। ভিটামিন বি7 এর বায়োটিন। ভিটামিন বি9 এর ফলিক অ্যাসিড। আর বি12 এর সাইনোকোবালামিন। তার মধ্যে দেখ, এগুলো সব রাইবোফ্লাভিন পেয়েছি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে, থিয়ামিনকে পেয়েছি, ফলিক অ্যাসিডকে পেয়েছি, কিন্তু আমরা অ্যাসকর্বিক অ্যাসিডকে পাচ্ছি না। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর, হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ে অবস্থিত? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ে অবস্থিত? অপশন বলছে তেথিস হিমালয়, নাকি হিমাদ্রি হিমালয়, নাকি হিমাচল হিমালয়, নাকি শিবালিক হিমালয়? হিমাদ্রি হিমালয়। দেখ, যদি প্রশ্ন বলে ভারতের যে হিমালয়টা রয়েছে তার কয়টি পার্ট, তখন কিন্তু আনসার হবে 3টি। ম্যাক্সিমাম ছেলেরা করে কি 4টে। কি কি? তেথিস হিমালয় একটা, যেটা ট্রান্স হিমালয়, তারপরে হচ্ছে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, তারপর রয়েছে হিমাচল হিমালয়, তারপর রয়েছে কি শিবালিক হিমালয়। কিন্তু 4টের মধ্যে কিন্তু এই 3টে অর্থাৎ তেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় কিন্তু তিব্বতীয় হিমালয়ের পার্ট। এটা কিন্তু ভারতের হিমালয়ের পার্টের অংশ নয়। ভারতের হিমালয়ের পার্টের অংশ 3টে আছে, হিমাদ্রি হিমালয়, তারপর রয়েছে হিমাচল হিমালয়, তারপর রয়েছে শিবালিক হিমালয়। আচ্ছা, তেথিস হিমালয়ের মধ্যে কোন কোন তোর রেঞ্জগুলো অবস্থান করছে বা পর্বতমালাগুলো অবস্থান করছে? কারাকোরাম, লাদাখ আর জাসকার। তাহলে কারাকোরাম পর্বতশ্রেণী বলুক, লাদাখ পর্বতশ্রেণী বলুক, জাসকার পর্বতশ্রেণী বলুক, এগুলো কোন রেঞ্জে অবস্থান করছে? কোন হিমালয়ে অবস্থান করছে? তেথিস বা ট্রান্স হিমালয়। আচ্ছা, লাদাখ আর জাসকার এই দুটো পর্বতশ্রেণীর মাঝখান দিকেই কিন্তু সিন্ধু নদী ভারতে প্রবেশ করেছে। আচ্ছা, এবার হিমাদ্রি হিমালয় জানবো। হিমাদ্রি হিমালয় নামটা কি? না গ্রেটার হিমালয় বলা হয়, কারণ এই 4টে ভাগের মধ্যে সবচেয়ে বড় এবং উচ্চতাতেও কিন্তু বড়, অর্থাৎ উচ্চতাতেও বেশি এবং দৈর্ঘ্যও কিন্তু বেশি এই হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়ের মধ্যে কোন কোন পর্বতশৃঙ্গগুলি রয়েছে? বন্দরপুঞ্জ, তারপরে তোর হচ্ছে কামেট, ত্রিশূল, নন্দা দেবী, মাউন্ট এভারেস্ট, মাসালু, মাকালু, অন্নপূর্ণা, তারপরে তোর কাঞ্চনজঙ্ঘা, এগুলো কিন্তু সব হিমাদ্রি হিমালয়ের পার্ট। আরো বলে দিচ্ছি, বন্দরপুঞ্জ, নন্দা দেবী, কামেট, ত্রিশূল, মাসালু, মাকালু, অন্নপূর্ণা এবং মাউন্ট এভারেস্ট, তারপরে আর কি আছে কাঞ্চনজঙ্ঘা, এগুলো কিন্তু সব হিমাদ্রি হিমালয়ের পার্ট। আচ্ছা, হিমাচল হিমালয়ের মধ্যে কি কি পড়ছে? পীরপাঞ্জল, তারপরে হচ্ছে ধৌলাধর, পীরপাঞ্জল, ধৌলাধর, নাগদিব্বা, মুসরি, এগুলো সব কার মধ্যে পড়ে? হিমাচল হিমালয়ের মধ্যে। এগুলো বিরাট পরীক্ষায় প্রশ্ন আসে, যে বলে দিবে যে পীরপাঞ্জল রেঞ্জ বা পর্বতশ্রেণীটি কোন হিমালয়ের অংশ? কি হবে? হিমাচলে কি কি আছে? পীরপাঞ্জল, ধৌলাধর, নাগদিব্বা, মুসরি। আচ্ছা, শেষে আর কি পড়ে আছে? না শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়টা কিন্তু একটা না নয়, স্থানে স্থানে বিচ্ছিন্ন এবং বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। যেমন
জম্মু কাশ্মীরে এটা কি বলা হয় তাই কি জম্মু হিলস, এবং উত্তরাখণ্ডে বলা হয় ঢ্যাং বলা হয়, ধুনধুয়া বলা হয়, আবার তো নেপালে চুড়িয়াঘাট বলা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে চারটে পুরো একবারে আমাদের হয়ে গেল। নেক্সট মাউন্ট এভারেস্টকে নেপালে সাগরমাথা। হ্যাঁ, তোর মাউন্ট এভারেস্টকে নেপালে বলা হয় সাগরমাথা, আর তিব্বতে বলা হয় চোলাংমো, চোলাংমো বা কোলাংমো এরকম কিছু একটা বলা হয়। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? অপশন বলছে চিল্কা, নাকি টিটিকাকা, নাকি লোনার, নাকি বৈকাল। ঠিক হবে, কাকা কিভাবে মাথায় রাখবো? কাকা আমাদের থেকে বয়সে বড় হয়, উচ্চতাতেও বড়, তাই টিটিকাকা হচ্ছে পৃথিবীর সর্ব উচ্চ জল হ্রদ। আচ্ছা, চিল্কা থেকে কিছু একটা বল। চিল্কা কি উড়িষ্যাতে অবস্থিত। তোর চিল্কা হচ্ছে এশিয়ার বৃহত্তম উপহ্রদ। আচ্ছা, হ্রদ আর উপহ্রদের মধ্যে পার্থক্য কি? হ্রদ হচ্ছে এমন একটি অবনমিত স্থান, তার চারপাশে কিন্তু স্থলভাগ থাকবে। সাপোজ ধর এই রুমটার মধ্যে আমি ধর একটা গর্ত করে দিলাম, সেখানে জল দিয়ে দিলাম, তাহলে কি জলটার চারপাশে তো একটা স্থলভাগ থাকছে, এইটা হয়ে যাবে হ্রদ। আর উপহ্রদ কি না, তিন দিক জল থাকবে, একদিক মানে তিন দিক স্থল থাকবে, একদিক জল থাকবে। তোর এই চিল্কার ম্যাপটা মানে হ্রদের অবস্থান দেখিস, দেখবি তো উত্তর দিকেও ভারতের একটা অংশ রয়েছে, দক্ষিণে আছে, পশ্চিমে আছে, কিন্তু পূর্ব সাইডটা দেখবি তো আরব সাগরের দিকে খোলা, অর্থাৎ পূর্ব সাইডে কিন্তু কোনো স্থলভাগ নেই। তাহলে হ্রদ মানে কি তার চারি সাইডে কি থাকবে স্থলভাগ, আর উপহ্রদ মানে কি তিন সাইডে স্থলভাগ থাকবে, আর একদিকটা কি জলভাগের দিকে উন্মুক্ত থাকবে। হলো, তাহলে এটা হচ্ছে উপহ্রদ, তোর এশিয়ার বৃহত্তম উপহ্রদ চিল্কা। আর কি না, রামসর সাইট যে পেয়েছিলাম, সর্বপ্রথম কিন্তু রামসর সাইটের তকমা পেয়েছিল এই উড়িষ্যার চিল্কা উপহ্রদ। হলো, আচ্ছা লোনার হ্রদ কি না, লোনার হ্রদ কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। আর এই লোনার হ্রদটা নিয়ে কি হ্যাঁ উল্কা পতনের ফলে সৃষ্টি হয়েছিল। উল্কা পতন, একটা বড় সাইজের উল্কা এসে মাটিতে পড়লো, গর্ত হয়ে গেল, পরবর্তীকালে সেখানে জল সঞ্চয় হতে 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 একটা বৃহৎ একটা হ্রদের সৃষ্টি হয়ে গেল, যেটা হচ্ছে লোনার হ্রদ। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে লোনার হ্রদ কোন স্টেটে আছে? মহারাষ্ট্র। আর হচ্ছে তোর লোনার হ্রদটা তো কিসের ফলে সৃষ্টি হয়েছে? উল্কা পতনের ফলে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে বৈকাল। বৈকাল কি? বৈকাল কোথায় আছে? বৈকাল হচ্ছে তোর রাশিয়ার সাইবেরিয়া ওই সাইডে কিন্তু রয়েছে। বৈকালটা হচ্ছে সবচেয়ে গভীরতম স্বাদু জলের হ্রদ। যদি বলে পৃথিবীর গভীরতম স্বাদু জলের হ্রদ কোনটা? বৈকাল। এবার আসি তোর গভীরতম নয়, বৃহত্তম। বৃহত্তম দুটো হয়, তোর বৈকালকেও এক ধরনের বৃহত্তম বলা হয়, আর সুপিরিয়রকেও বলা যায়। এবার এইটা নিয়ে আমরা দেখ মানে কনসেপশনটা, তোর মিসকনসেপশনটা দূর করে দিচ্ছি। তোর যদি বলা হয় আকারের দিক থেকে বা ক্ষেত্রমান কতটা বড়, সেই দিকে যদি বলা হয় সুপিরিয়র। তাহলে যদি বলা হয় যে ক্ষেত্রমান অনুযায়ী সর্ববৃহৎ বা পৃথিবীর বৃহত্তম তো হ্রদ কোনটি? সুপিরিয়র, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে। হ্যাঁ, আর যদি বলা হয় আকার তোর ক্ষেত্রমান লয়, আমাকে বলতে দে, ক্ষেত্রমান লয় আয়তনে বৃহত্তম, আয়তনে বৃহত্তম। আরে বলছিস দেখ, যদি বলা হয় গভীরতম, পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল। যদি বলা হয় পৃথিবীর ক্ষেত্রমান মানে শুধুমাত্র কতটা এরিয়া জুড়ে রয়েছে, তখন হয়ে যাবে সুপিরিয়র। আর হচ্ছে বৈকালটা কি না, বৈকালটা হচ্ছে তোর যেমন তোর মানে বড় আছে, প্লাস হচ্ছে কি অনেক গভীরতাও আছে। তাহলে আয়তন যখনই বের করবি, আয়তনের দিক থেকে কিন্তু প্রথম স্থানে পাবি তুই বৈকালকে। হলো, আচ্ছা এটা তোর বৈকালটাও কিন্তু স্বাদু জলের হ্রদ, সুপিরিয়রটাও কিন্তু স্বাদু জলের হ্রদ। আচ্ছা নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে? নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে? অপশন বলছে ফ্লোরিজেন, নাকি ইথিলিন, নাকি অক্সিন, নাকি সাইটোকাইনিন। ইথিলিন। আচ্ছা, ইথিলিনটা কি একবার গ্যাসীয় হরমোন। আচ্ছা, আর ফ্লোরিজেনটা কি করতে সাহায্য করে? ফুল ফোটাতে সাহায্য করে। আচ্ছা, অক্সিনটাও একটা উদ্ভিদ হরমোন। আচ্ছা, অক্সিন হরমোনের কাজ কি? বৃদ্ধি, অর্থাৎ ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আর সাইটোকাইনিন ডাবের জলে থাকে আর কি কোষ বিভাজনে সাহায্য করে। হলো, আচ্ছা নেক্সট, শ্রুতিগোচর শব্দ বা অডিবল সাউন্ডের কম্পাঙ্ক বা কম্পন কত? শ্রুতিগোচর মানে যেই শব্দগুলো আমরা শুনতে পাই, সেই শব্দের কম্পাঙ্ক বা কম্পন কত? কম্পন না হলে তো শব্দ সৃষ্টি হবে নি, সেই কম্পনটা কত হবে? হতে হবে
যেটা আমরা শুনতে পাবো। অপশন বলছে 20 হার্জের কম, 20 হার্জের কম, নাকি 20,000 হার্জের বেশি, নাকি 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকবে, নাকি কোনোটি নয়। কি হবে? 20 থেকে 20,000 শব্দ যেখান থেকে সৃষ্টি হয় তাকে বলা হয় সনক। শব্দ যেখান থেকে সৃষ্টি হয় তাকে কি বলবো? সনক বলবো। ওই সনককে ধর একক বা যদি কম কাঁপিয়ে দেওয়া হয়, তাহলে সে যদি 20 থেকে 20,000 হাজারের মধ্যে কাঁপতে থাকে, তাহলে সেই শব্দটাকে আমরা শুনতে পাবো, হলো। এবং সেই শব্দটাকে বলা হবে শ্রুতি গজর শব্দ, হলো। তাহলে এর কম্পাঙ্ক কত হতে হবে? 20 থেকে 20,000 হার্জের মধ্যে। এবং ইউনিটটাও পেয়ে গেলাম, হার্জ। হার্জ কিসের একক? এই যে কম্পাঙ্ক বা কম্পনের একক, হলো। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটা তোমরা হোমওয়ার্ক থাকছে তোমাদের কাছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্ন হলো, পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছে কি হয়? গ্রীষ্মে ফুল ঝরে যায়, নাকি শীতে ফুল ঝরে যায়, নাকি শীতে পাতা ঝরে যায়, নাকি বর্ষায় পাতা ঝরে যায়? এটা তোমরা কমেন্ট করে জানাবে। আজকের প্রশ্ন এবং আলোচনা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।